সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। দর্শক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। এবং এই বিষয়টি নিয়ে এরই মধ্যে আমার সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং রাজনীতি বিশ্লেষক। হাসান তারিক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছি কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এবং বহু দিন পরে একটা দীর্ঘ সময় পরে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে দলটি, সেই দল সরকার গঠন করেছে এবং তারা সংসদে এবার প্রতিনিধিত্ব করছে এবং সেই সাথে বিরোধী দল হিসেবে আমরা জামায়াতে ইসলামী জোটকে দেখতে পাচ্ছি, সেই সাথে নতুন একটি দল আছে তাদের সাথে। সব কিছু মিলে এবারের যে নির্বাচনটি এবং নির্বাচন পরবর্তী সময়ে যে সংসদ, জাতীয় সংসদ, তার প্রথম অধিবেশন, সেটি একটা ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এবং একটা ভিন্ন সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। তো সব কিছু মিলে যদি সংসদ নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কেমন সংসদ চাই আমরা? এই সংসদের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে ঈদ উল ফিতর আসছে, আগাম ঈদ উল ফিতরেরও শুভেচ্ছা। নিঃসন্দেহে এই ত্রয়োদশ জাতীয় সংসদের সামনে ভোটারদের, বিশেষ করে এই দেশের পরিবর্তনকামী মানুষের অনেক প্রত্যাশার জায়গা রয়েছে এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান জাতীয় সংসদে যারা অংশ নিয়েছেন বা যারা আলোচনা বিতর্কে অংশ নেবেন, তারাও জনগণের সেই প্রত্যাশার যে বাণী, যে আকাঙ্ক্ষা, সেটি উপলব্ধি করতে পারেন। ফলে দেশের একজন ভোটার হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে আমার এবং দেশের অগণিত মানুষের, কোটি কোটি মানুষের যে প্রত্যাশা, সেটি হলো একটি কার্যকর সংসদ। আমরা যদি বিগত 17 বছরের কথা বাদও দেই, ইতিপূর্বের অভিজ্ঞতায়ও যদি আমরা যাই, যখন মিনিমাম ডেমোক্রেটিক পরিবেশ যখন ছিল, তখনও আমরা দেখেছি যে কথায় কথায় ওয়াক আউট, পার্লামেন্টকে অকার্যকর করে দেয়া এবং অহেতুক বিতর্কে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে পার্লামেন্ট অধিবেশনগুলো করা, যেখানে কোনো কার্যকর ফল বেরিয়ে আসে না। সেই অবস্থা থেকে একটা পরিবর্তিত, একটা কার্যকর পার্লামেন্ট আমরা দেখতে চাই এবং একই সঙ্গে এই জাতীয় সংসদের সামনে অনেক বিষয়, অনেক সম্ভাবনার জায়গা আমাদের রয়েছে, বিশেষ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার এবং এই রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্রটি দাঁড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের একটা স্পিরিটকে সামনে রেখে, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে সাম্যের কথা বলা হয়েছে, গণতান্ত্রিক মর্যাদার কথা বলা হয়েছে, মানুষের মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সেই যে স্পিরিট, সেই স্পিরিটটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ প্রতিফলিত করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই প্রত্যাশার জায়গাতেই আমি একটু আপনাকে থামাতে চাই। নিশ্চয়ই আলোচনা শুরু করবো আবারও। আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, ঠিক এরই মধ্যে আমাদের সাথে বিএনপি দলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল এমপি যুক্ত হয়েছেন। জনাব মুস্তাফিজুর রহমান বাবুল এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় আমরা রেখেছি কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রত্যাশার কথা এরই মধ্যে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলেছেন, অনেকের মতো তিনিও তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন যে একটি কার্যকর সংসদ চাই এবার আমরা, এবং প্রাণবন্ত একটা সংসদ যেখানে আসলে গঠনমূলক প্রত্যেকটি সিদ্ধান্ত হবে। আইন প্রণেতারা আমাদের জন্য নতুন নতুন ভালো ভালো আইন, যেটি আসলে জনস্বার্থেই ভূমিকা রাখবে, এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। এবং আপনার কাছে আমি এই বিষয়টি নিয়ে জানতে চাই যে এত কিছু, এই যে আমাদের এত প্রত্যাশা, সাধারণ মানুষের এত প্রত্যাশা, বিএনপির ভোটারদের এত প্রত্যাশা, কর্মী সমর্থকদের প্রত্যাশা, সব কিছু মিলিয়ে এই প্রত্যাশার তো এক ধরনের চাপ বিএনপির উপর আছে, যে মানুষ তাদের কাছে প্রত্যাশা করছে। বিএনপির প্রস্তুতিটা কেমন? মুস্তাফিজুর রহমান বাবুল, আপনি যদি বলতেন আপনাদের প্রস্তুতির কথা। আপনি ঠিকই বলেছেন, প্রত্যাশার অনেক চাপ নিয়ে আগামী 12 তারিখ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। আমি তার আগে বলতে চাই যে গত 12 তারিখ, ঠিক 1 মাস আগে জাতীয় সংসদের এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, একটি ঐতিহাসিক নির্বাচনই গত 12 তারিখ অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়ে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নির্বাচিত করে পাঠিয়েছেন। আমরা সকলেই আপনার চাই জাতীয় সংসদ কার্যকর হোক, জাতীয় সংসদ
জাতীয় সংসদের সকল সদস্যের উপস্থিতিতে প্রাণবন্ত হোক। জাতীয় সংসদের সরকারি দল, বিরোধী দল তারা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করে জাতীয় সংসদকে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসাবে দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরুক। বাংলাদেশের মানুষ আপনার বিগত 17 বছরে যেই পার্লামেন্ট দেখেছে, পার্লামেন্টের যে কার্যাবলী দেখেছে, তাতে জাতীয় সংসদ আপনার ছিল হাসি তামাশার আপনার প্রতিষ্ঠান। তো জাতীয় সংসদকে আপনার সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। আসলে আপনার গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ কিন্তু আশা করে যে আমাদের রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন, সেটা হলো সংসদের ভেতরে এবং সংসদের বাইরের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন মানুষ আশা করে। মানুষ আগের নোংরা নষ্ট রাজনীতি আর মানুষ দেখতে চায় না। মানুষ আপনার রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল আচরণ মানুষ আশা করে। এবার যে সংসদটি আপনার গঠিত হয়েছে, এই সংসদে আপনার একটা বড় অংশই হচ্ছে আপনার সংসদে একেবারে নতুন, আমার মতো। তো এই নতুন সদস্যদের আপনার দায়িত্ব বর্তাবে যে নতুন সদস্যরা যেন সংসদে যারা পুরনো সদস্য আছেন, এর আগেও যারা এমপি ছিলেন, তাদের কাছ থেকে আপনার তাদের অভিজ্ঞতাটা নেওয়ার সুযোগ পান, অভিজ্ঞতাটা নেন এবং নিয়ে আপনার নতুন সদস্য হিসাবে যেন এই সংসদে যেন তারাও যেন আপনার কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, শালীনতা, সভ্যতা, ভব্যতা, আপনার ওরিয়েন্টেশন হয়েছে কার্যক্রমের মাধ্যমে আপনাদেরকে সেটি প্রশিক্ষণের মতো করে দেওয়া হলো। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি অবস্থা? এবং আমরা আশা করি যে আমরা সরকারি দলের সদস্যরা, বিশেষ করে সরকারি দলের প্রবীণ সদস্যরা তো আছেন, তাদের কাছ থেকে আপনার তাদের অভিজ্ঞতা আপনার নিয়ে আমরা নতুন সদস্যরা এই সংসদে আপনার দায়িত্বশীল আচরণ করব, দায়িত্বশীল ভূমিকা পালন করব। এবং সর্বোপরি এই সংসদের কাছে কিন্তু আপনার দেশের মানুষের কিন্তু অনেক চাওয়া পাওয়া, সারা দেশ আপনার তাকিয়ে আছে যে এই সংসদ দেশের জন্যে, মানুষের জন্যে, জনকল্যাণে, রাষ্ট্রের জন্য এই সংসদ কি দায়িত্ব পালন করে, কি ভূমিকা গ্রহণ করে, সারা দেশ কিন্তু আপনার তাকিয়ে আছে ও তাকিয়ে থাকবে। ফলে আপনার সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের কিন্তু আপনার এই দেশবাসীর যে এই আকাঙ্ক্ষা, দেশবাসীর যে এই চাওয়া, তাদের যে এই প্রত্যাশা, এটাকে কিন্তু আপনার উপেক্ষা করবার কিন্তু কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ফলে আমি আশা করি যে আপনার এই সংসদে বসে সরকারি দলের দায়িত্ব নিঃসন্দেহে বেশি, আবার সরকারি দলের দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে আস্থায় নেওয়া, তাদেরকে স্পেস দেওয়া। একটু যুক্ত করি, সেটা হলো যে অনেকেই বলেন যে সংসদটা আসলে বিরোধী দলের, কারণ বিরোধী দল এখানে যত বেশি ভোকাল হয় তত বেশি কার্যকর হয় সংসদ। বিরোধী দল হিসেবে এবার বিএনপি জামায়াতে ইসলামীকে পেয়েছে, জামায়াত ইসলামী জোটকে পেয়েছে। তো সেক্ষেত্রে নতুন এবং প্রবীণের একটা সমন্বয় কিন্তু তাদের যে ঘর আছে, বিরোধী দলের ঘরে, সেখানেও কিন্তু আছে। এই জামাত জোটকে বিএনপি কতটুকু শক্তিশালী মনে করছে? কারণ ওই যে বললাম যে সংসদটা আসলে বিরোধী দলের ভোকালটাই আসল, সেটি কার্যকর করে সংসদকে। আপনার কি মনে হয় জামাত ইসলামী কতটুকু শক্তিশালী বিরোধী দল হলো আপনাদের? সংসদে আপনার বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে। বিএনপি আপনার দলগতভাবে 209টি আসন পেয়েছে, আবার বিএনপি সমর্থিত স্বতন্ত্ররাও আছে। বাট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কিন্তু আপনার জামাত জোট তারাও কিন্তু আপনার শক্তিশালী বিরোধী দল হিসেবেই কিন্তু আপনার সংসদে অবস্থান গ্রহণ করবে, এটা আমাদের বিশ্বাস।
এবং সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে বিরোধী দলের সরব উপস্থিতি, তাদের আপনার সরব কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু আপনার সংসদটা প্রাণবন্ত হবে। কাজে বিরোধী দলকে আপনার সময় দিতে হবে, তাদের কথা বলার সময় দিতে হবে, তাদেরকে তাদের কথা শোনার ধৈর্য আপনার থাকতে হবে। এবং আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে বিরোধী দল কথা বলবে, সেই কথা শুনতে হবে, আমাদের মধ্যে যেন সেই ধৈর্যটা থাকে। এবং আপনার বিরোধী দলকে আপনার ছোট ভাবার, তাদেরকে আপনার নাকচ করবার, তাদেরকে আপনার অবজ্ঞা করবার কোনো সুযোগ কিন্তু আমাদের আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি যে বহু বছর পরে অনেক রক্তক্ষয়ের পরে আপনার একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদটি গঠিত হলো, এই জাতীয় সংসদটা যেন আপনার ব্যর্থ হয়ে না যায়। এই জাতীয় সংসদটা যেন আপনার কার্যকর হয়, এই জাতীয় সংসদ যেন সারা বাংলাদেশের মানুষের আপনার প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠানে পরিণত হয়। এবং সর্বোপরি এই জাতীয় সংসদ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে জনগণের স্বার্থে, জনকল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনজীবনের সংকট মোচনে আপনার নীতি নির্ধারিত হবে, আইন তৈরি হবে। এবং আইন তৈরি করতে গিয়ে, নীতি নির্ধারণ করতে গিয়ে যেন আপনার খুব তাড়াহুড়ো যেন আপনার না করা হয়, যেন সবাইকে আপনার আলোচনায় অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হয়। এবং আমি বিশ্বাস করি সকলের আপনার অংশগ্রহণের মধ্য দিয়ে সকল ইস্যুতে সবাই যেন আপনার পর্যাপ্ত সময় নিয়ে আলাপ আলোচনা করবার সুযোগ পায়। এবং সরকারি দল, বিরোধী দল সবাই আলাপ আলোচনা করে, পর্যাপ্ত সময় নিয়ে আলাপ আলোচনা করেই যেন আপনার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নীতি কর্মসূচি তারা যেন আপনার তৈরি করে, যে নীতি কর্মসূচি তৈরি করার মধ্য দিয়ে আমাদের দেশ উপকৃত হবে, গণতন্ত্র উপকৃত হবে, আমাদের দেশের জনগণ আপনার উপকৃত হবে। সংসদ হলো আইন প্রণয়নের জায়গা। একটি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই, তারপর আমি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে আসবো। অনেকেই বলেন আসলে জনপ্রতিনিধিদের যে কাজের কথা বললেন আপনি, এই কাজটি নিয়ে অনেকের মনে নানা রকমের প্রশ্ন আছে। জনপ্রতিনিধিদের কাজ হলো, সংসদ হলো আইন প্রণয়নের জায়গা, নাকি জনপ্রতিনিধিদের সেটি তারা করবেন, নাকি তারা স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট নির্মাণ করবেন কিংবা বিভিন্ন কলেজের কমিটি গঠন করবেন? এবারে জনপ্রতিনিধিরা কি করবেন, তাদের কাজটা আসলে কেমন হবে, সে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছে জানবো। এই প্রশ্নটি আপনার কাছে থাকলো। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছে করি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কেমন হতে যাচ্ছে, সেই অধিবেশনের শুরুটা কিভাবে যাত্রা শুরু করছে, আর এখনকার রাষ্ট্র পরিচালনায় যে দলগুলো রয়েছে সেই দলগুলো তাদের প্রস্তুতি কেমন, সে বিষয়ে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আলোচনায় আসতে চাই। গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছিল, মোস্তাফিজুর রহমান বাবুল গুণগত পরিবর্তনের প্রত্যাশার কথা বলেছেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং সেই সাথে আমরা সংসদের কার্যপ্রণালী নিয়েও কথা বলছিলাম, কেমন হবে সেই সংসদ, প্রত্যাশার কথা আপনি বলেছেন। অনেকেই বলেন যে সংসদের কার্যপদ্ধতিতে এক ধরনের সংস্কার প্রয়োজন, মানে এমনভাবেই সংসদের কার্যপদ্ধতিতে চলে যুগ যুগ ধরে, যেটির যদি অব্যাহত থাকে বা চলমান থাকে, সংসদ কার্যত মানে কার্যকর হয় না, এমনটাই অনেকে শঙ্কা প্রকাশ করেন। সুতরাং সেখানে এক ধরনের সংস্কারের কথা তারা বলছেন, এবং সেই সাথে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে। সরকার 21 দিন বা 22 দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এটি রাজনীতিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন কিনা আপনি একটু বলবেন। এবং সেই সাথে যদি বলি যে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট, এই প্রশ্নগুলো নিয়ে বিএনপি যাত্রা শুরু করতে যাচ্ছে, আপনার মতামত জানতে চাই। অনেকগুলো প্রশ্ন। ধন্যবাদ। আপনি একসাথে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, আমি চেষ্টা করব একে একে বলার। দেখেন, আমাদের এই সংসদে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো জুলাইয়ের অভ্যুত্থানে তরুণ সমাজের একটা বড় স্পিরিটের জায়গা ছিল কোটা নয়, মেধা মানেই কিন্তু হলো একটা কার্যকারিতা এবং দক্ষতার প্রশ্ন। এখন পার্লামেন্টের কার্যপদ্ধতি এর সাথে কিন্তু খুব এই স্পিরিটের সঙ্গে কানেক্টেড। যেমন ধরেন, সংসদের যে সংসদীয় কমিটিগুলো হয়, সেই কমিটিগুলো যদি এফিশিয়েন্ট লোকদের দিয়ে করা, এফিশিয়েন্ট এমপিদের দিয়ে করা হয়, যার যে বিষয়ে ন্যাক ভালো আছে, তাদেরকে নিয়ে যদি কমিটিটা করা হয়, ন্যাচারালি ওই কমিটি কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। আর যদি পছন্দের কোটা ফিল আপ করার জন্য যদি সংসদ নেতা সেটি করেন, তাহলে কিন্তু সেটি কার্যকর ফল দেয় না, যেই ব্যাড প্র্যাকটিসটা অতীতে বিভিন্ন স্বৈরাচারী আমলে হয়েছে।
তো আজকের এই যে পার্লামেন্ট অনেক আশা নিয়ে বসতে যাচ্ছে, সে যখন একটা কার্যকর সংসদীয় কমিটি গঠন করবে বিভিন্ন মন্ত্রণালয়ের, এইটাই কিন্তু আপনার শুভ যাত্রার সূচনা করবে। এবং মানুষ বুঝতে পারবে যে শিক্ষা মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টকে মেম্বার কারা, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে বা মেম্বার কারা। এই ধরনের কমিটিগুলো থেকে কিন্তু সংসদের কার্যপদ্ধতির যে দক্ষতা এবং তার যে সক্ষমতার জায়গা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং একই সঙ্গে এবারের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এটা একেবারেই সংবিধান এবং আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত। যেমন ধরেন, এই সংসদে খুবই বেআইনিভাবে আপনার দুটি শপথ নিয়ে, যেটা আমাদের সংবিধান অ্যালাউ করে না, যে সংবিধানের আওতায় এই সংসদ বসছে, তারা সেখানে যাচ্ছে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য, যেটা আসলে লিগালি ভ্যালিড না। এই প্রশ্নটা তো পার্লামেন্টে খুবই যুক্তিসঙ্গতভাবে, কাদা ছোড়াছড়ি করে নেয় এবং আইনি ভাষায় যুক্তিসঙ্গতভাবে এটা ফয়সালা করতে হবে। আশার দিক হলো, এবারের পার্লামেন্টে আমার জানা মতে 84% গ্র্যাজুয়েট মেম্বার, এবং যারা অন্তত বুঝতে পারবেন, আলোচনাগুলো ধরতে পারবেন, এবং আরও বেশি উচ্চশিক্ষিত লোকেরা সেখানে আছেন, আইন জানা লোকেরা আছেন, আমার বাবুল ভাইয়ের মতো দীর্ঘদিন রাজনীতির মাঠের আন্দোলন করে আসা মানুষরা আছেন, যারা সেখানে কন্ট্রিবিউট করতে পারেন। আমরা যারা জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, ন্যায়ভিত্তিক সমাজের কথা বলি, আমরা পার্লামেন্টে সেটার প্রতিফলন সেভাবে দেখতে পাবো। এবং একই সঙ্গে আপনি দেখেন, এবারের পার্লামেন্টের সামনে হাজির হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বেশ কিছু অধ্যাদেশ, এবং এই অধ্যাদেশগুলোকে এই পার্লামেন্ট আইনে পরিণত করবে কি করবে না, বা এগুলোকে বাতিল করে দেবে কি দেবে না, এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসবে। এবং এগুলোর ভিতরে কিন্তু বিরাট রাজনৈতিক দূরদর্শিতার প্রশ্ন। এটা বাতিল করার ক্ষেত্রে যেমন দূরদর্শিতার ব্যাপার রয়েছে, আবার এগুলোকে আইনে পরিণত করার ব্যাপারেও কিন্তু দূরদর্শিতা রয়েছে। এবং এর সাথে যুক্ত আবার রাষ্ট্র সংস্কারের প্রশ্ন। রাষ্ট্র সংস্কারের মূল নির্দেশনাটা কি? এই পার্লামেন্ট যদি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, অর্থাৎ আগামীতে যে নির্বাচনটি হবে, অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনটি কি দলীয় সরকারের অধীনে হবে নাকি হবে না, এই জায়গায় কি আইন প্রণয়ন করছে, তার উপরে নির্ভর করবে এই পার্লামেন্ট আসলে স্বৈরাচারী কায়দায় যেতে চায় নাকি গণতান্ত্রিক পন্থায় যেতে চায়। এই কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি দরকার বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা। তারা যদি শুরু থেকেই জনতুষ্টিবাদী রাজনীতির আশ্রয় নেয় এবং তথাকথিত আবেগী কথাবার্তা বলে পার্লামেন্টকে অকার্যকর করতে চায়, তাহলে কিন্তু সংস্কার প্রক্রিয়াটা ব্যাহত হবে। সেই জন্য জুলাই স্পিরিটে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছিল, অর্থাৎ একটা বৈষম্যহীন সমাজ, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেটা আমরা এই আমাদের স্বাধীনতা দিবসের মার্চ মাসে আমরা আবারও স্মরণ করছি, যে বাংলাদেশটা সকল ধর্মের, সকল জাতি, সকল বর্ণের মানুষের একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে, এবং আইনের দ্বারা, সংবিধান দ্বারা সকলে সমান নাগরিক অধিকার ভোগ করবে। এটাকে নিশ্চিত করার যে গণতান্ত্রিক যে আচরণ, সেটা কিন্তু প্রথমত আসবে সরকারি দলের দিক থেকে, এবং সেটা তাদের বিলগুলোর মধ্য দিয়ে বোঝা যাবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অতীতে দেখেছি, যেটা আমার শ্রদ্ধেয় সমালোচক বলেছেন যে অতীতে পার্লামেন্ট হাসি তামাশার জায়গায় পরিণত হয়েছিল, সেই জায়গাটা কন্ট্রোল করার এখতিয়ার কিন্তু পার্লামেন্টে রাখেন হলো একজন যোগ্য স্পিকার। এখন এই পার্লামেন্ট যদি একটা যোগ্য স্পিকার উপহার দিতে পারে, এবং তার পাশাপাশি হুইপদের একটা রোল আছে, এগুলো যদি করা যায়, সাধারণ ভোটাররা, সাধারণ মানুষরা কিন্তু প্রথম দিনেই বুঝতে পারবে আসলে পার্লামেন্ট কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, হাসান তারিক চৌধুরী, আমি আবারও ফিরবো আপনার কাছে আলোচনায়। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, আপনার কাছে একটু জানতে চাই, এই যে একটি প্রশ্ন আমি রেখেছিলাম জনাব হাসান তারিক চৌধুরীর কাছে, সেটি হলো বিএনপিকে আসলে এই যাত্রাটা শুরু করতে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় তাদেরকে ফেস করতে হবে, এই প্রশ্নগুলো তাদের সামনে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও জুলাই সম্পর্কে দলের অবস্থান কিংবা সরকারের অবস্থান গতকাল স্পষ্ট করেছেন, তারপরও বিভিন্ন সময় সরকারকে বা বিএনপিকে, বিশেষ করে বিএনপিকে দল হিসেবে এই জুলাই বিষয়ে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আপনি যদি সেই দলীয় অবস্থানটা স্পষ্ট করতেন, দর্শকদের জন্য আরো একটু সুবিধা হতো। আমার মনে হয় জুলাই সনদ নিয়ে আমাদের দলের অবস্থানটা, আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি আপনার গতকাল উনি স্পষ্ট করেছেন। তো উনি বলেছেন, এবং আমিও বলি, যে আমরা জুলাই সনদের আপনার বাস্তবায়নের পক্ষে,
এবং ওনার বক্তব্যটা হচ্ছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদের কিন্তু আপনার আপনার দুটি দিক, দুটি আপনার পর্যায়। একটি দিক হচ্ছে আপনার যে আপনার জুলাই সনদে আপনার 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 সংলাপে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের আপনার একমতের আপনার একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আপনার অনেক ইস্যুতে আপনার সকল দল একমত হতে পারেনি, নোট অফ ডিসেন্টের জায়গা আর কি। ফলে যেসব ইস্যুতে জুলাই সনদে সকল দল একমত হয়েছে, আপনার সেই একমতের জায়গাগুলোতে আপনার আপনার ওই একমতের ইস্যুগুলো আপনার এই আপনার সংসদে বসে আপনার পর্যায়ক্রমে আপনার আলাপ আলোচনার ভিত্তিতে আপনার বাস্তবায়িত হবে। এ নিয়ে আপনার বিএনপির উপর কোনো সন্দেহ থাকবার কোনো গণভোট নিয়ে বিএনপির অবস্থান নিয়েও কিন্তু মনে করি না। হ্যাঁ, অবস্থান স্পষ্ট ছিল, বিএনপি হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছিল, কিন্তু হঠাৎ করে গণভোট নিয়ে কেন এই প্রশ্ন মানে বিতর্ক তৈরি হলো বা তৈরি হচ্ছে, কিংবা যদি আমরা বলি যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির যে শপথ না নেওয়ার যে বিষয়টি, সেটিও তো সামনে এসেছে। এই বিষয়গুলো কিভাবে খণ্ডন করা যাচ্ছে? সংবিধান আপনার সংবিধান সংস্কার পরিষদ বলে তো আপনার আমাদের সংবিধানে কিছু নাই। তো আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই তো? জাতীয় সংসদের সদস্য হিসেবেই কিন্তু আমরা শপথ গ্রহণ করেছি। ফলে আমাদের এই সংবিধানে আপনার সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু আপনার নাই। আর বিএনপি বলছে যে সংসদে বসে প্রথমত হলো সংবিধান সংস্কারের প্রশ্নগুলো আসবে, সংবিধান আপনার পরিবর্তনের প্রশ্নগুলো আসবে। এর আগেও কিন্তু আপনার বিভিন্ন সময়ে কিন্তু আপনার সংবিধান আপনার পরিবর্তিত হয়েছে, আপনার সংবিধানের নানা সংশোধনী আপনার আনা হয়েছে। তার জন্য কিন্তু আপনার সংবিধান সংস্কার পরিষদ কিন্তু দরকার পড়ে নাই। তো এবারও আপনার সংবিধানের যেই পরিবর্তনগুলোর ব্যাপারে সকল দল আপনার এক জায়গায় দাঁড়িয়েছে। আপনার সেই সব ইস্যুতে আপনার সংবিধানে আপনার পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনগুলো আনার জন্য সেই পরিবর্তনগুলোকে আপনার বাস্তবায়িত করবার জন্য যদি আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো ইস্যু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সংসদে বসেই আলাপ আলোচনার ভিত্তিতে সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যাবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের আপনার গঠন শেষে সংবিধানে সন্নিবেশিত করার পরে তারপরেই কেবলমাত্র সেই সংবিধান সংস্কার পরিষদের আপনার মাধ্যমে আপনার যদি কিছু আপনি করতে চান করতে পারবেন। কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই যে জুলাই সনদের ব্যাপারে এবং জুলাই সনদের যে আপনার মূল যে ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোতে আপনার দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে এবং আলোচনার ভিত্তিতে আমরা সকল পার্টি আপনার একটা ঐকমত্যের জায়গায় উপনীত হয়েছে, সেই সব আপনার ইস্যুগুলো কিন্তু আপনার বাস্তবায়নে বিএনপি কিন্তু আপনার বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। একটা বিরতি নেই দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছে এক্ষুনি। আমরা আছি দেশ সম্প্রতিকে, দর্শক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আলোচনা চলছে এবং আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই। এই অংশে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে শুরুতেই যুক্ত করতে চাই। রাজনীতিতে গুণগত পরিবর্তন, একটি প্রশ্ন ছিল আপনার কাছে, এসেছে কিনা, মানে আমরা রাজনৈতিক দলগুলোর চরিত্র বিবেচনায় আমরা এটা এখন বলতে পারি কিনা যে রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আমরা মানে দৃশ্যমান হচ্ছে, কিংবা নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, নতুন ধরনের রাজনীতির কথা বলা হয়েছিল। এই যে এই দীর্ঘ একটা সময় 18 মাস, তারপরে হচ্ছে এই নির্বাচনের পর সরকারের 21-22 দিন, এই সময়টুকুর মধ্যে রাজনীতির যে পরিবর্তনটা সেটি কি আমরা আসছে বলে মনে করতে পারি কিনা? আমরা তো আশা করেছিলাম যে রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসবে। যেমন দেখেন, আমি একজন আইনজীবী হিসেবে আমার অভিজ্ঞতাটা কি, আপনি পত্রিকা খুললেই দেখবেন যে বরিশাল বারে সরকারি দলের ছত্রছায়ায় তারা নির্বাচনকে ব্লক করে দিয়েছে জোর করে, এবং যিনি বরিশাল বারে জজের সামনে চেয়ার ভেঙে মব করলেন, গ্রেপ্তারও হলেন বারের প্রেসিডেন্ট, তিনি আবার 6 দিন পরে জামিনে মুক্ত হয়ে এসে বলছেন আমি একতরফা নির্বাচন করব, কাউকে নির্বাচন করতে দেব না। তাহলে এই যে স্বৈরাচারী মনোভাব, যেটা আমরা ভেবেছিলাম যে পতিত সরকারের কাছ থেকে
তারা শিক্ষা নেবে, এটা আমরা এই গুণগত পরিবর্তনের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের সুপ্রিম কোর্টেও একই অবস্থা। এবং আপনি দেখেন যে দুর্নীতির মাত্রা দেখেন, আমরা উপদেষ্টাদের দুর্নীতির খবরাখবর তো এখন শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, প্রসিকিউটরের দুর্নীতির খবর আমরা দেখতে পাচ্ছি। ফলে দুর্নীতির ব্যাপারটা তো রাজনীতিরই অংশ, কারণ রাজনীতির ছত্রছায়াতেই দুর্নীতিটা হয়। ফলে আগামী পার্লামেন্ট দুর্নীতিকে কিভাবে অ্যাড্রেস করবে, অর্থাৎ জনাব তারেক রহমান দেশে মাটিতে পা রেখে যে কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এখন আমার তো প্রশ্ন করতে ইচ্ছা হয় যে এরকম যে দুর্নীতির যে অবস্থা, এরকম যে দলীয় ছত্রছায়ায় যে মব সৃষ্টি করা হচ্ছে, এটা কি ওনার প্ল্যান ছিল? নিশ্চয়ই না। যদি প্ল্যান না থেকে থাকে তাহলে আসল প্ল্যানটা কি, সেটা তো পার্লামেন্টের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। যে পার্লামেন্টটি আসছে সেই পার্লামেন্টটাকে কার্যকর করার একটা ব্যাপার আছে, এবং সেটা করতে গেলে সংস্কার প্রস্তাব একটা বিবেচনা হয়তো অনেক কিছুই সামনে এসেছিল, এগুলা তো কোনো আপনার খুব চূড়ান্ত কোনো ব্যাপার না যে একবার আমরা বলেছি বলে এটাকে আর চিরদিন পরিবর্তন করা যাবে না। যেমন উচ্চকক্ষ, আমাদের দেশে বাস্তবতায় এর কোনো দরকার নাই। আমাদের দেশের রিসোর্স কম, আমাদের দেশের বাজেট কম। আমাদের এই পার্লামেন্টে এই যে হলফনামার হিসাব অনুযায়ী 13 জন হলো 100 কোটিপতি পার্লামেন্ট মেম্বার, 271 জন কোটিপতি। তাহলে এই পার্লামেন্ট কি কোটিপতিদের স্বার্থ রক্ষা করবে, নাকি আমাদের দেশের যারা মেজরিটি ভোটার, যাদের ভোটে এই পার্লামেন্ট হয়েছে তাদের জন্য, অর্থাৎ খেটে খাওয়া মানুষের জন্য একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ, একটা জাতীয় ন্যূনতম মজুরি ঠিক করবে? এটা তো মানুষ দেখতে চাইবে যে এই পার্লামেন্ট আইন করে দিল যে এত টাকার নিচে কাউকে বেতন দেওয়া যাবে না। আমাদের যে তৈরি পোশাক শিল্প, সেখানে যে অব্যবস্থাপনা, সেখানে শ্রমিকদের যে অবস্থা, আমাদের আইনজীবীরা অসহায় অবস্থা, আমাদের পেশাজীবীদের অসহায় অবস্থা, শিক্ষকরা, সাংবাদিকরা, ওয়েজ বোর্ড, এইরকম অনেক জায়গা আছে। অর্থাৎ শ্রেণী পেশার মানুষের জন্য, অর্থাৎ জনসম্পৃক্ত জনবান্ধব কি নীতি রাষ্ট্র পার্লামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করলো, এটা মানুষ দেখতে চাইবে। এবং একই সঙ্গে আমি বলবো, আপনি দেখেন এই যে পার্লামেন্ট তো আমাদের ব্যাংকের যে লুটপাটের কাহিনী আমরা জানি, আমাদের যেভাবে ব্যাংকের ঋণের যে ব্যবস্থাপনা, ব্যাংকের যে সুদের যে হার, ট্যাক্সের যে হার, এই জায়গায় কিন্তু কোনো ন্যায় বিচার নাই। তো এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করবে কে? আইন প্রণেতারা। এখন আইন প্রণেতারা যদি আগের মতো, আমাদের ওই যে কনস্টিটিউশনের 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে বলা আছে, এবং সেই আইনে কিন্তু কোথায়, সংবিধানে কিন্তু কোনোভাবেই এমপিদের জন্য কিন্তু স্থানীয় সরকারে উপদেষ্টার পদ ছাড়া কোনো জায়গা নাই। এবং 2023 সালের একটি মামলায় হাইকোর্ট বলে দিয়েছিল যে এই উপদেষ্টামূলক এখতিয়ারটা বাধ্যতামূলক না। কিন্তু প্রবলেম হলো এই যে টিআর এর ফান্ড বা কাবিখার ফান্ড, এই ফান্ডটা আসে হলো এমপি সাহেবদের কোটায়। ফলে যাদের কাছে টাকা থাকে তার হাতে আবার কন্ট্রোল থাকে। ফলে এই টাকার কন্ট্রোল নিয়ে যদি এমপিরা ব্যস্ত থাকেন তাহলে আবার লোকাল গভর্নমেন্ট কিছু করতে পারে না। এই জায়গায় কি কি সংস্কার আগামী পার্লামেন্ট আনবে সেটাই আমাদের দেখার বিষয়। দেখবো কিনা এই প্রশ্নটি আসলে ছিল মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, আপনার কাছে আমি এই প্রশ্নটি রেখেছিলাম, ওই প্রশ্নটি দিয়ে শেষ করতে চাই। যেমন এবারে জনপ্রতিনিধিরা আসলে কি কাজ করবেন জাতীয় সংসদে? তারা কি আইন প্রণয়ন করবেন, নাকি ওই সড়ক মেরামত সংক্রান্ত কাজের মধ্যে তাদের কার্যপ্রণালী সীমাবদ্ধ থাকবে? না, জাতীয় সংসদের ভূমিকা তো আপনার সুনির্দিষ্ট করা আছে। আইন তৈরি করাই হচ্ছে জাতীয় সংসদের কাজ, নীতি নির্ধারণ করা হচ্ছে জাতীয় সংসদের কাজ। আর হলো যা আপনার বাংলাদেশে আমরা বহু বছর থেকেই কিন্তু দেখছি যে আমাদের আপনার জাতীয় সংসদ সদস্যরা তারা নানাবিধ আপনার স্থানীয় কর্মকাণ্ডের সাথে তারা আপনার অনেক বেশি জড়িত। আমরা তো বাংলাদেশে বসবাস করি, হ্যাঁ, তো আমরা হুট করে কিন্তু আপনার এই ব্যবস্থাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না, বাট আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো বের হয়ে আসার জন্য আমাদের আপনার স্থানীয় সরকারগুলোকে আপনার শক্তিশালী করতে হবে। তাদের যে ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে সেই ক্ষমতা যেন তারা আপনার প্রয়োগ করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে, তাই তো? আর বাংলাদেশের মানুষও আপনার দেখবেন যে আপনার বললাম যে বহু বছর ধরে যেই প্র্যাকটিস চলতেছে, সেই প্র্যাকটিস থেকে তো আপনি হুট করে আপনি বের হয়ে আসতেও আপনি পারবেন না। আপনাকে সময় দিতে হবে এবং সময় নিতেও হবে। ধরুন মানুষ তো আমরা আপনার এমপি নির্বাচিত হয়েছি, মানুষ তার নানা পারিবারিক সমস্যায় তার রাস্তার প্রয়োজনে, পোল কালভার্টের প্রয়োজনে, তার মসজিদের প্রয়োজনে, তার ঈদগাহ মাঠের প্রয়োজনে, তার শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের প্রয়োজনে, তার মামলা মোকদ্দমার প্রয়োজনে তারা কিন্তু আমাদের কাছে আসে।
তো কেন তারা আসে? আসে অন্য কোথাও কি যাওয়ার জায়গা নাই? স্থানীয় সরকার যারা বসে আছেন তাদেরকে কি আস্থা নিতে পারতেছেন না? কিংবা আমাদের সমাজে যারা আপনার বিরোধ নিষ্পত্তি করেন, যারা আপনার যারা সালিশ দরবার যারা করেন, আমাদের সমাজপতিরা, তাদের উপর কি মানুষের আস্থাটা কমে গেছে? তো ফলে আপনার সংসদ আপনার আমি আশা করি যে সংসদ তার উপর যে দায়িত্ব সংসদ সদস্য হিসেবে, সেই দায়িত্ব পালনেই সংসদ সদস্যরা আপনার ব্যস্ত সময় কাটাবেন, এটি আমি আশা করি। এবং একই সাথে আপনার স্থানীয় সরকারগুলোকে আপনার যে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও শক্তিশালী করা, আরও ক্ষমতায়ন করা, যেন স্থানীয় সরকারের মাধ্যমে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমাদের আপনার স্থানীয় পর্যায়ে নানা কাজ, এই কাজগুলো যেন আপনার বাস্তবায়িত হয় আর কি। আর বাংলাদেশে আমরা কিন্তু আমরা চাই যে বাংলাদেশে আপনার একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাই, আমরা একটা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আপনার গণতন্ত্রায়ন চাই, সেটা আপনার সুপ্রিম কোর্ট বারে হোক, বরিশাল বারে হোক, এবং আপনার সকল প্রতিষ্ঠানে আপনার একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া অনুসরণ করা হোক, একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা সকল প্রতিষ্ঠানে কায়েম করা হোক, সেটা আমরা চাই। সর্বোপরি আপনার যে গণতন্ত্রের জন্য আমাদের এতদিনের সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে গণতন্ত্রের জন্য, আমাদের 90 হচ্ছে গণতন্ত্রের জন্য, আমাদের 24 হচ্ছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র কিন্তু আপনার রাজনৈতিক দলের ভেতরে যেমন গণতন্ত্র চাই, আবার আপনার সংসদে যেমন গণতন্ত্র চাই, আপনার দেশের ভেতরে যেমন গণতন্ত্র চাই, আবার সকল প্রতিষ্ঠানেও কিন্তু আমার গণতন্ত্র আমাকে চাইতে হবে এবং আমার গণতন্ত্র আমরা বাস্তবায়িত করতে হবে। তা না হলে আমাদের 71, আমাদের আপনার 90, আমাদের 24 এটা আপনার হারিয়ে যাবে আর কি। আমরা কোনো অবস্থাতেই আমাদের মুক্তিযুদ্ধ 71, আমাদের 90, আমাদের 24কে আমরা এবার এই জাতীয় সংসদে বসে আমরা হারাতে দিতে আমরা চাই না। সেটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, দুজনকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে দর্শক শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।